হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের মাধ্যমিকের ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেনগুলো করাবো। তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখবে, তাহলে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কোনো রকম অসুবিধা হবে না। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক দেবে এবং তার পরবর্তীকালেও যারা মাধ্যমিক দেবে, এই প্রশ্নগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তোমরা খাতা পেন নিয়ে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই লিখে নেবে, তাহলে তোমাদের প্রাকৃতিক ভারত থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসিকিউ গুলো আসবে সেগুলোতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। চলো তাহলে আমরা সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই প্রাকৃতিক ভারত থেকে। দেখো, প্রথম যে এমসিকিউটা আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো। প্রথমে যে এমসিকিউটা আছে বলছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম কি। তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে যে আমাদের কুমারিকা অন্তরীপ, এটাকে আমরা কন্যাকুমারিকা বলেও জানি। তারপর 2 নম্বরের প্রশ্ন দেখো, আয়তন অনুসারে বর্তমানে ভারতের স্থান কত। সেটা হচ্ছে যে 7ম। এবার পরের প্রশ্নগুলো দেখো কি আছে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি। তাহলে ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ হচ্ছে মালদ্বীপ। তারপর দেখো, ভারতের নবীনতম রাজ্যের নাম কি। তাহলে ভারতের নবীনতম রাজ্যের নাম হচ্ছে যে তেলেঙ্গানা। এটা কবে সৃষ্টি হয়েছে? 2014 সালে এবং সেকেন্ড জুন। ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল। তোমরা সবাই জানো এটা, যে ভাষা। এবার দেখো 6 নম্বরের প্রশ্নে কি আছে। 6 নম্বরে দেখো, রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় কত খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে যে 1953 খ্রিস্টাব্দে। তারপরে দেখো প্রশ্ন কি আছে, কত খ্রিস্টাব্দে ভারতে রাজ্য পুনর্গঠন আইন কার্যকর করা হয়। উত্তরটা 1956 খ্রিস্টাব্দে। এবার 8 নম্বরের প্রশ্ন দেখো। 8 নম্বরের প্রশ্ন কি আছে, বর্তমান ভারতের মোট রাজ্যের সংখ্যা কত। তাহলে উত্তরটা 28। তারপর দেখো, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি। সেটা হচ্ছে যে কেটু। নদী তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে। সেটা হচ্ছে খাদার। তারপরে 12 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। 12 নম্বরের প্রশ্নে আছে, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তারপর দেখো, ব্যারেন কোন শ্রেণীর আগ্নেয়গিরি। উত্তরটা সুপ্ত। তারপরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ নাম কি। অ্যান্সারটা হচ্ছে সান্দাকাফু। তারপর দেখো, ভারতের সর্বদক্ষিণে পর্বত কোনটি। উত্তরটা কার্ডামাম। 16 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। 16 নম্বরের প্রশ্নে আছে যে ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি। সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তারপরে দেখো 17 নম্বরের প্রশ্নে কি আছে, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি। সেটা হচ্ছে যে চিল্কা। তারপরে দেখো, মরুস্থলী শব্দের অর্থ। মরুস্থলী যে শব্দটা আছে এর অর্থ হচ্ছে মৃতের দেশ। তোমরা এই প্রশ্নটা দেখবে টেস্ট পেপারেও বারবার পাবে। এবার দেখো
পরবর্তী প্রশ্ন কি আছে 19 নম্বরে, আন্দামানের সর্বোচ্চ সিংহ কোনটি? সেটা হচ্ছে স্যাডেল পিক। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ সিংহ কোনটি? 20 নম্বরের প্রশ্ন, সেটা হচ্ছে জিন্দাগাদা। সমগ্র দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ আনাইমুদি। ভারতের কোন উপকূলে সর্বাধিক ভগ্ন? কোঙ্কন। 23 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। 23 নম্বরের প্রশ্ন আছে, উৎস অঞ্চলে গঙ্গা নদী কি নামে পরিচিত? সেটা হচ্ছে ভাগীরথী। আর যদি জিজ্ঞেস করা হয় গঙ্গা নদীর উৎস কোথা থেকে হয়েছে, সেটা হচ্ছে গাঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। 24 নম্বরের প্রশ্ন দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা হলো, সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। 25 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভাগীরথী ও অলকানন্দার মিলিত হয়েছে কোথায়? সেটা হচ্ছে যে দেবপ্রয়াগে। 26 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম, সেটা হচ্ছে লুনি। সিন্ধু নদের উৎস কোথায়? দেখো এটার উত্তর কি হবে, সিনকাবাব হিমবাহ থেকে। 28 নম্বরের প্রশ্ন দেখো, বৃষ্টির জল সংরক্ষণের অগ্রগণ্য রাজ্যের নাম কি? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে তামিলনাড়ু। তারপরে দেখো 29 নম্বরের প্রশ্নে কি আছে, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? সেটা হচ্ছে মাজুলি। তারপরে দেখো, ধোঁয়াধর জলপ্রপাত অবস্থিত কোথায়? সেটা হচ্ছে নর্মদা নদীতে। তারপরে 31 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? সেটা হচ্ছে যে সারদা খাল। তারপর দেখো, ভারতের উচ্চতম হ্রদ, সেটা হচ্ছে প্যাংগং হ্রদ। 33 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? সেটা হচ্ছে ভাগড়া নাঙ্গাল পরিকল্পনা। 34 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম বাঁধটির নাম কি? ভাকরা। 35 নম্বরের প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম নদী পরিকল্পনা? হীরাকুদ। তারপরে দেখো প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেচ খাল হল? মেদিনীপুর খাল। তারপরে দেখো, ভারতের জলবায়ুকে সর্বাধিক প্রভাবিত করে কে? সেটা মৌসুমী বায়ু। 38 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, গ্রীষ্মকালে উত্তর ভারতে যে প্রবল তাপপ্রবাহ চলে তাকে কি বলে? লু। আম্রবৃষ্টি দেখা যায় কোথায়? দক্ষিণ ভারতে। ভারতের প্রধান ঋতু কয়টি? 4টি। ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। তারপর দেখো, কালবৈশাখী ঝড় ভারতে কোন সময় হয়? এপ্রিল মে মাসে। তারপরে দেখো, মৌসুমী বায়ু যে রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত ঘটায়
কোন রাজ্যে তাহলে? কেরলে। এবার দেখো 44 নম্বরের প্রশ্ন কি আছে। ভারতের বৃষ্টিপাত প্রধানত যে বিষয় দ্বারা প্রভাবিত হয় সেটা হচ্ছে ভূপ্রকৃতি। তারপরে 45 নম্বরে দেখো বৃষ্টি ছায়া অঞ্চলে অবস্থিত একটি শহরের নাম শিলং। উত্তর পশ্চিম ভারতে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে। 47 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। ভারতের প্রায় কত শতকরা 46% অঞ্চল জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? সেটা হচ্ছে পলি মৃত্তিকা। 48 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। উত্তর ভারতে গঙ্গা নদীর তীরবর্তী প্রাচীন মৃত্তিকাকে কি বলে? ভাঙর। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর। ডুরিক্রাস্ট দেখা যায় যে মৃত্তিকায়, কোন মৃত্তিকায়? ল্যাটেরাইট মৃত্তিকায়। মরু অঞ্চলে মাটির অপর নাম বা স্থানীয় নাম কি? সিরোজেন। 52 নম্বরের প্রশ্ন কি আছে দেখো। রাঢ় সমভূমি অঞ্চলে দেখা যায় ভাঙর মৃত্তিকা। তারপরে দেখো গ্রানাইট ও নিজ শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে লোহিত। ধৌত প্রক্রিয়া পরিকল্পিত হয় যে মৃত্তিকায়, ল্যাটেরাইট মৃত্তিকায়। তারপরে দেখো 55 নম্বরের প্রশ্ন কি আছে। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায়? সেটা হচ্ছে দেরাদুন। ভারতের বেশিরভাগ উদ্ভিদ কোন প্রকৃতির? মৌসুমী পর্ণমোচী। তারপর দেখো ভারতের মোট বনভূমির পরিমাণ কত? সেটা হচ্ছে যে 6.40 লক্ষ বর্গ কিমি। 58 নম্বরের প্রশ্ন দেখো কি আছে। ভারত সরকারের বন সংরক্ষণ নীতি কবে গৃহীত হয়? তারপরে দেখো 59 নম্বরের প্রশ্ন কি আছে। বৃষ্টি ছায়া অঞ্চলে যে শ্রেণীর উদ্ভিদ জন্মায়, কোন শ্রেণীর উদ্ভিদ জন্মায় তাহলে? সেটা হচ্ছে গুল্ম জাতীয়। আর্দ্র পর্ণমোচী অরণ্যের অন্যতম বৃক্ষ কোনটি? সেটি হচ্ছে মেহগিনি। তারপরে দেখো কচ্ছ ও কাথিয়াবার উপদ্বীপ অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কোন শ্রেণীর? ঝোপ ও গুল্ম। ভারতের সামাজিক গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? সেটা হচ্ছে এলাহাবাদে। তারপরে দেখো 63 নম্বরের প্রশ্ন কি আছে। বনভূমির মোট পরিমাণ যে রাজ্যে, কোন রাজ্যে বেশি? সেটা হচ্ছে যে মধ্যপ্রদেশ। তারপরে দেখো 64 নম্বরের প্রশ্ন কি আছে। পাইন গাছ কোন শ্রেণীর স্বাভাবিক উদ্ভিদ? সেটা হচ্ছে সরলবর্গীয়। 65 নম্বরের প্রশ্ন কি দেখো। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি দেখা যায় কোথায়? সেটা হচ্ছে
গাঙ্গীয় বদ্বীপে। এবার তোমরা 1 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে দেখো, যেটা হচ্ছে এক কথায় উত্তর। দেখো, যেমন প্রথম প্রশ্ন কি আছে, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? সেটা হচ্ছে যে আমাদের র্যাডক্লিফ লাইন। তারপরে দেখো, ভারত ও চীনের সীমারেখার নাম কি? সেটা হচ্ছে ম্যাকমোহন লাইন। তারপর দেখো, শ্রীলঙ্কা দেশটি কোন প্রণালী দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন? সেটা হচ্ছে পক প্রণালী দ্বারা। এবার দেখো যে পরের প্রশ্ন কি আছে, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটা হচ্ছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তারপর দেখো, ভারতের পশ্চিমতম স্থানের নাম কি? সেটা হচ্ছে গুজরাটের গুহারমোটা। তারপর দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে দোতাবেতা। 7 নম্বরের প্রশ্ন দেখো, দাক্ষিণাত্যের সিরি কাকে বলে? সেটা হচ্ছে যে ডেকান ট্রাপকে। ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয় কাকে? কাশ্মীর উপত্যকাকে, তার সৌন্দর্যের জন্য। তারপরে দেখো 9 নম্বরের প্রশ্ন কি আছে, পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সেটা হচ্ছে সাহাদ্রি। এবার 10 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? মলয়াদ্রি। তারপর দেখো, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে নকরেক। 12 নম্বরের প্রশ্ন দেখো, বৃহৎ ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে যে ডানকান প্রণালী। এখানে দেখো এটা 100 হয়ে আছে। ভারত ও নিকোবর দ্বীপপুঞ্জে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি প্রণালী। সেটা হচ্ছে একটা, এখানে 100 হয়ে আছে। তারপর দেখো, কাথিয়াবার উপদ্বীপের নিচু জলাভূমিকে কি বলে? নলহ্রদ। তারপর দেখো, কাশ্মীর উপত্যকার উর্বর পলিস্তরকে কি বলে? কারেওরা। তারপরে দেখো, টেথিস হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? লিওপার্গেল। এবার তোমরা পরের প্রশ্নগুলো দেখো, লাক্ষাদ্বীপ ও মিনিকয় ও আমিনদিঘি দ্বীপপুঞ্জের বর্তমান নাম কি? সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। গঙ্গার প্রধান উপনদীর নাম কি? সেটা হচ্ছে যমুনা। গঙ্গার প্রধান শাখা নদীর নাম কি? সেটা হচ্ছে পদ্মা। তারপরে দেখো কি আছে, 20 নম্বরের প্রশ্ন, কাবেরী নদী কোথায় দুটি ভাগে বিভক্ত হয়েছে? সেটা হচ্ছে যে তিরুচিরাপল্লীতে নিকট। তারপর দেখো, তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে। 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো, খাম্বাত উপসাগরকে কোন নদী, উপসাগর থেকে কোন নদী পতিত হচ্ছে? সেটা হচ্ছে নর্মদা। তারপর দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সেটা হচ্ছে কাবেরী নদীতে। ভারতের জলবায়ু কি প্রকৃতির? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তারপর দেখো, পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায়া অঞ্চল কোনটি? দাক্ষিণাত্যের মালভূমি। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থানটির নাম কি? সেটা হচ্ছে মেঘালয়ের মৌসিনরাম। 27 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, অসমে কালবৈশাখী কি নামে পরিচিত? বরদইছিলা। তারপর দেখো, শীতকালে ভারতের কোন অঞ্চলে বৃষ্টিপাত হয়? উত্তর পশ্চিম ভারতে। 29 নম্বরে দেখো, পশ্চিম ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত অঞ্চলের নাম কি? সেটা হচ্ছে মালাবার উপকূল। দেখো 30 নম্বরের প্রশ্ন কি আছে, ভারতের অতি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটি? সেটা হচ্ছে রাজস্থানের পশ্চিম অংশ। 31 নম্বরে দেখো, ভারতে গ্রীষ্মকালীন ও শীতকালীন মৌসুমী বায়ুর মধ্যে আবহাওয়ার কিরূপ পরিবর্তন ঘটে? সেটা হচ্ছে
গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র এবং শীতকাল শীতল ও শুষ্ক। 32 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, শুষ্ক অঞ্চলে ক্ষারধর্মী প্রাচীন পলিমাটি কি নামে পরিচিত? সেটা হচ্ছে ঊষর ও কালার প্রভৃতি। তারপরে দেখো 33 নম্বরের প্রশ্ন, পলিমৃত্তিকার প্রধান ফসল কি? সেটা হচ্ছে ধান। তারপরে দেখো 34 নম্বরের প্রশ্ন কি আছে, 34 নম্বরের প্রশ্ন হচ্ছে যে হিমালয়ের প্রদেশের পাথুরে পার্বত্য মৃত্তিকা কি নামে পরিচিত? সেটা হচ্ছে কাটিল। ভুর কি? উচ্চগাঙ্গীয় সমভূমি অঞ্চলের পলিমৃত্তিকা। 36 নম্বরের প্রশ্ন দেখো কি আছে, কাজু বাদাম কোন মৃত্তিকায় চাষ হয়? ল্যাটেরাইট মৃত্তিকায়। তারপর দেখো 37 নম্বরের প্রশ্ন কি আছে, জলপ্রবাহ দ্বারা মৃত্তিকার উপরের স্তরের ক্ষয় হলে তাকে কি বলে? সেটা হচ্ছে পাত ক্ষয়। 38 নম্বরের প্রশ্ন দেখো, কৃষিক্ষেত্রে জলপ্রবাহের আঘাতে যে মৃত্তিকা ক্ষয় হয় তাকে কি বলে? সেটা হচ্ছে প্রণালী ক্ষয়। এবং 39 নম্বরের প্রশ্ন দেখো, ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সেটা হচ্ছে যে সুন্দরবন। মরু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদকে কি বলে? জিরোফাইট। তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে করতে লাগো, তাহলে দেখবে তোমাদের এখন থেকেই খুব ভালো করে প্র্যাকটিস হবে এবং যারা মাধ্যমিক দেবে তারা এই প্রশ্নগুলোকে অতি অবশ্যই ভালো করে দেখে যাবে।